জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউনূসকে সরিয়ে সামরিক অভ্যুত্থান হচ্ছে, হালকা হেসে যা বললেন সেনা কর্মকর্তা। এরপরই জানাবো ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি জুলাই মঞ্চের। এদিকে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র, সামনে বাম পেছনে আওয়ামী লীগ, নেপথ্যে কলকাঠি নাড়ছে বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র, দেশকে অস্থিতিশীল করতে বেছে নেওয়া হয়েছে শাহবাগ ও শহীদ মিনার। এরপরেই জানিয়ে দিব বিএনপি ও এনসিপি মুখোমুখি, উত্তাপ বাড়ছে রাজনীতিতে। সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল, কাজে ও বক্তব্যেও মিল, ফয়জুল করিমের হুঁশিয়ারি বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর কমেন্টস বক্সে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইউনূসকে সরিয়ে সামরিক অভ্যুত্থান হচ্ছে, হালকা হেসে যা বললেন সেনাপ্রধান। সামরিক অভ্যুত্থান নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে বাংলাদেশের সেনা সদরের মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম দাবি করেন, নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এ বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চায় না বাংলাদেশ সেনা। আর সেনা যে ক্ষমতা দখল করতে চায় বা সেনার ক্ষমতা দখলের কোনো ইচ্ছা আছে তা নিয়ে কোনো আলোচনা হয়নি। আর ঢাকার সেনানিবাসে বসে বাংলাদেশের সেনা প্রতিনিধি যখন সেই উত্তর দেন, তখন তার মুখে একটা হালকা হাসি লেগেছিল, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান নিয়ে যে কানাঘুষা চলছে তা গত কয়েকদিনে আরো বৃদ্ধি পেয়েছে। কারণ দিন কয়েক আগে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করে দেওয়া উচিত। আর সেই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে উঠেছে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে কি ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সেনা, তারপরই কি সামরিক অভ্যুত্থান করা হবে। ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান জুলাই মঞ্চের। পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়নে অবস্থান করছে। আজ বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা অনড় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এসে আশ্বস্ত না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে। এ সময় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এদিকে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সত্তার সাংবাদিকদের বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা নানা গ্রুপে বিভক্ত হয়ে অস্থিরতা তৈরি করে চলছে। এর আগে সোমবার রাত ১১টায় রাজধানী শাহবাগ সহ জুলাই মঞ্চের স্থায়ী মঞ্চ থেকে সচিবালয়, এনবিআর সহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে শীর্ষক এই ফ্যাসিবাদ উৎখাত যাত্রা সচিবালয় অভিমুখে শুরু হয়। এ সময় তারা সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে জানান। জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার জন্য নীল নকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীল নকশা অঙ্কন করেছে। জুলাইয়ের একটা যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে দিবে না। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ১৭ বছর ধরে দেশপ্রেমিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা খেয়েছে, তারা কিন্তু বিসিএস ক্যাডার হতে পারে নাই। বিসিএস ক্যাডার তারাই হয়েছে যারা ফ্যাসিবাদদের তোষণ করতে পেরেছে, তারাই এখন দেশ চালাচ্ছে। প্রয়োজনে বিগত ১৭ বছর ধরে যারা জেল জুলুম সহ্য করেছে তাদের বিশেষ আইন করে দরকার হলে নিয়োগের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদী আমলাদের উৎখাত করে দেশপ্রেমিকদের নিয়োগ দিয়ে পুরো আমলাতন্ত্রকে নতুন করে সাজাতে হবে। সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র, সামনে বাম পেছনে আওয়ামী লীগ, নেপথ্যে কলকাঠি নাড়ছে বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র, দেশকে অস্থিতিশীল করতে বেছে নেওয়া হয়েছে শাহবাগ ও শহীদ মিনার। বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার
প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। একই সঙ্গে ফের সক্রিয় হয়ে উঠছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবররাও, যারা প্রায় নিয়মিত শাহবাগ, জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় প্রভৃতি এলাকা সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে। এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী দোসররা। এজন্য বিশ্লেষকদের অনেকে বলছে, বাস্তবতা হলো সামনে বাম, পেছনে রয়েছে আওয়ামী লীগ, আর নেপথ্যে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম আরেকটি প্রতিবেশী রাষ্ট্র। কিছু বাম দল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল, এখনো আছে, তেমনি কিছু বাম দল আবার বিএনপির সঙ্গেও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনে ছিল, এখনো আছে। আবার কিছু বামপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় মেরুকরণের বাহিরে নিজস্ব শক্তির বিকাশে কাজ করছে। তাই ঢালাওভাবে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তবে এটা ঠিক, বামপন্থী অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরনো এবং ঐতিহাসিক সখ্য রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের দুই প্রধান দলের একটি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, আরেকটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এই দুই দলের দুই শীর্ষ নেতা হলেন রাশেদ খান মেনন ও আহসানুল হক ইনু। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে কখনো রাতের ভোট, আবার কখনো দিনে বিনা ভোটে সংসদ সদস্য হন। এমনকি টানা 5 বছর শেখ হাসিনার মন্ত্রিসভায়ও ছিলেন তারা। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে স্বৈরাচারের দোসর হিসাবে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে আটক করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে বাম দল হিসাবে পরিচিত ওয়ার্কার্স পার্টি এবং জাসদেরও মদত রয়েছে। সাম্প্রতিক আন্দোলনে বিশেষ করে ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন, ছাত্র মৈত্রী, যুব সংগঠন, যুব মৈত্রী, নারী সংগঠন, নারী মুক্ত সংসদ, শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস কর্মী কর্মচারী ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, কৃষক সংগঠন, জাতীয় কৃষক সমিতি এবং ক্ষেত মজুর ইউনিয়নের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে নেমেছে। মুখোমুখি বিএনপি ও এনসিপি, উত্তাপ বাড়ছে রাজনীতিতে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের দাবিতে জুলাই অভ্যুত্থানে একযোগে মাঠে থাকা বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরে কথার লড়াই চলছে। একে অন্যকে অনেকটা আক্রমণাত্মক ভাষায় কথা বলায় দুদলের সম্পর্ক ক্রমেই তিক্ততার দিকে যাচ্ছে। বিশেষ করে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করার ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হচ্ছে। আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই সাফ জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে শপথ নিতে অনর ইশরাক হোসেনের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দিয়েছে বিএনপি। দাবি উঠেছে উপদেষ্টা আসিফের পদত্যাগের। এমন পরিস্থিতি চলতে থাকলে রাজনীতির মাঠে অস্থিরতা বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপি ও তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়েছিল। সে অনুযায়ী শুরুর দিকে একাধিক প্ল্যাটফর্মে একই সুরে কথাও বিএনপি ও ছাত্র নেতারা। তবে নির্বাচনের দাবি নিয়ে বিএনপি সরব হওয়ার পর থেকে দ্রুত বাড়তে থাকে দল দুটির। পরবর্তীতে ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হলে বিএনপি নির্বাচনের দাবির কড়া বিরোধিতা শুরু করে নেতারা। বিএনপি যখন গুরুত্বপূর্ণ খাতে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুলছে, তখন এনসিপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনের বিরোধিতা করছে। রীতিমতো বাকযুদ্ধেই জড়িয়ে পড়ছে বিএনপি ও এনসিপি। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল, কাজেও মিল, বক্তব্যেও মিল। ফয়জুল করিমের মন্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির অনেকের কথাবার্তা ও কাজে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল দেখছি। কাজেও মিল, বক্তব্যেও মিল। আওয়ামী লীগ যেভাবে বলতো এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, সেই মুখস্থ বক্তব্য এখন বিএনপির মুখে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে তিনি বলেন, আমি মনে করি তিনি হলেন রয়ের দালাল। তার কথাবার্তা শুধু তার কথাবার্তায় নয়, আমি দেখেছি এখন বিএনপির অনেকের কথাবার্তা ও কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল। তিনি বলেন, আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, দুর্নীতি করত, আজ দেখছি একটা দল সেই একই কাজ করছে। আমরা দুর্নীতিযুক্ত দেশ দেখতে চাই না, দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য মানুষ এদেশ স্বাধীন করেনি। সতর্ক করে তিনি বলেন, যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শিক্ষা দেবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখেনি।
তিনি। শায়েকে চরমনাই বলেন, 1996 ও 2025 এক সময় নয়, এক অবস্থানও নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। তারা নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না। তারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়। তিনি বলেন, নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। নাঙল নিয়ে যারা নির্বাচন করে তারা জমি চাষাবাদ করতে পারে না। এরা ধোঁকাবাজ।